যখন সংবিধান ছিঁড়ে সংবিধানটাকে নিয়ে বিধানসভার মধ্যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছিলেন, সারা বিধানসভা ভাঙচুর করেছিলেন, সেই দিনটা উনি ভুলে গেছেন। কারণ উনি তো অনেক আগেই সাদা কাপড়ে কাদা মেখে ফেলেছেন। হাওয়াই চটিটা ওনার লোকেরা যারা বাঁচতে চান তারা চেটে চেটে সাদা করে রাখে। ওনার যে হাওয়াই চটি, এই যে সাদা হাওয়াই চটিটা দেখছেন, প্রতিদিন বিভিন্ন ওনার এমএলএ এমপিগুলো চেটে চেটে সেটাকে সাদা করে রাখে, কারণ পুরোটাই ওনার কাদায় ভর্তি। বকেয়া ঠিক মতো না হলেই সে সাসপেন্ড হবে। নিজের দলের লোককেই সাসপেন্ড দিচ্ছে বকেয়া না পেয়ে, তো পরের দলের লোক যদি বিধানসভায় ঠিক মতন ওনাদেরকে ক্যাশটা না ডিলিং হয় তাহলেই তখন করবে। এই যে জীবনতলার ঘটনাটা ঘটলো, অস্ত্র ভাণ্ডার উদ্ধার হলো, তাতে যাতে সিবিআই ওনার হয়ে রিপোর্টটা করে, তাই জন্য আগে থেকে সাসপেন্ড। এই তো হচ্ছে, সবই বকরা। দিদি, আপনি জীবনতলার প্রসঙ্গ উল্লেখ করলেন। আমরা জীবনতলায় দেখলাম 190 রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে এবং সেখানে যারা গ্রেপ্তার হয়েছেন তার মধ্যে একজন প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য। এইটা তো 26-এর সবে তো ট্রায়াল শুরু হয়েছে। 26-এ যে ভোটটা হবে তার জন্য অস্ত্র মজুত করতে হবে, তো তারই তো এটা বুঝতে পারছেন না? তা না হলে ওইখানে হলো কেন, আর অন্য কোথাও হলো না কেন? জীবনতলাটা কোথায়, কার কনস্টিটিউয়েন্সির মধ্যে পড়ছে? আপনি বলুন সেটা, আপনি তো সাংবাদিক, আপনারা বলুন, কারণ আপনারাই তো লোককে পথ দেখাবেন সত্যিকারের সাংবাদিকতা করে, সত্যিকারের খবরটা পরিবেশন করে। এর নেপথ্যে কারা আছে? কে ডায়মন্ড হারবারের ওই দিককার কে এমপি? কেন তাকে আড়ালে রাখা হচ্ছে? কেন ওই স্বাস্থ্য শিবিরটা করা হচ্ছে? দেখুন, ওইটার আড়ালে এইগুলো সব পাচার করছে, সেখানে মজুত হচ্ছে, হট করে এটা ধরা পড়ে যাচ্ছে, এবং সেইটা কাণ্ডটাকেই ঘোরানো ফেরানোর জন্য আজকে হয়তো সাসপেন্ড। আপনি তো বিস্ফোরক কথা বলছেন যে স্বাস্থ্য শিবিরের আড়ালে অন্য কোনো কাজ চলছে। কেন স্বাস্থ্য শিবির এতদিন ধরে চালানো যাচ্ছে, যেখানে তার পিসিমণি, তার দল আজকে এখানে সরকারে বসে, তার দলের, তার বাড়ির পিসিমণি মুখ্যমন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্বাস্থ্যসাথী করে দিচ্ছেন, তিনি বারবার বলে যাচ্ছেন রেফার কেস চলবে না, প্রতিটা ওনার নেক নজরে রয়েছে প্রতিটা হসপিটাল। তাহলে প্যারালাল স্বাস্থ্য শিবির করার মানেটা কি? এত ওষুধ সেখানে কোত্থেকে আসছে? কারা সেখানে ডাক্তার দেখছে? এই ডাক্তারগুলোর ভ্যালিডিটিটা কি রয়েছে? তাদের যে সার্টিফিকেট তার ভ্যালিডিটিটা কি রয়েছে? সিভিক ডাক্তার কিনা, সেগুলো আগে দেখুন। দিদি, শুধু জীবনতলা নয়, রাজ্যের একাধিক জায়গা থেকে আমরা দেখেছি আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে। হ্যাঁ, আরে আমি যেখানটায় বসে বলছি তার থেকে হাঁটা দূরত্ব লালবাজার। লালবাজারের পাশেই এপাশে ওপাশে 3টে কার্তুজের দোকান, তারা হিসেব দিতে পারেনি। আপনাদের সংবাদপত্রের মাধ্যমেই আমরা জানতে পারছি, হিসেব দিতে পারেনি। সেই হিসেব বহির্ভূত কার্তুজগুলো কোথায় গেল? বিনীত গোয়েল এইবারে নেমে দেখতে পাচ্ছে না? তখন তো আরজি করার বেলায় দুম করে চলে গিয়েছিলেন, তাহলে সেগুলো দেখতে পাচ্ছেন না? তার নাকের ডগায় কাজ চলছে। উনি তো রাত্রেবেলায়, উনি সারাদিন অফিসে না হলেও রাত্রেবেলায় অফিসে আসেন। কি করতে আসেন? 26কে কেন্দ্র করে তাহলে বড়সড় নাশকতার চেষ্টা 100 বার। 26-এর আগেই দেখুন না, এপ্রিল মে মাসের পর থেকেই খালি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকটা শেষ হতে দিন, কলেজগুলোতে কি পরিমাণ এবার দেখবে, কলেজ থেকে বেরোবে দেখতে পারবেন। আমি তো বলে রাখছি, এইখানে বসে শিয়ালদায় যে কটা কলেজ আছে আপনারা গিয়ে খোঁজ করতে বলুন, আমি দায়িত্ব নিয়ে বলছি, সেখানে আগ্নেয়াস্ত্র রাখা রয়েছে। কেন সেখানে, কেন আমরা প্রাক্তনী, আমাদেরকে কেন সেই কলেজগুলোতে ঢুকতে দেওয়া হয় না? এ রাজ্যে কে সাসপেন্ড করলেন? দিদিমণি। কাকে সাসপেন্ড করলেন? শুভেন্দু অধিকারীকে। দুদিন আগে শুভেন্দু অধিকারীকে না, আজকেই বোধহয় বলেছে সকালবেলা, না কালকে সকালবেলা, কিরে বিধানসভায় যাবি না তুই তো কারি। এক সময় ছিল দিদিমণির একেবারে মিষ্টি ভাই। আমরা তাই এবিজের সময় 2012 সালে 1700 জনকে একদিনে বসিয়ে দিয়েছিলেন হলদিয়াতে। তখন আমরা বলেছিলাম মিষ্টি ছেলের দুষ্টু ভাই হলদিয়া বেচে খেতে চাই। সেই শুভেন্দু অধিকারীকে উনি বলছেন আজকে সাসপেন্ড করছি। কে সাসপেন্ড করছেন? দিদিমণি। কেন করছেন? সরস্বতী পুজো নিয়ে। এই দিদিমণি যখন সংবিধান ছিঁড়ে সংবিধানটাকে নিয়ে বিধানসভার মধ্যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছিলেন, সারা বিধানসভা ভাঙচুর করেছিলেন, সেই দিনটা উনি ভুলে গেছেন। আমি বলছি না যে ওনাকে করা ভুল হয়েছে কি ঠিক হয়েছে, সেটা তাদের ব্যাপার, কারণ বিধানসভায় আমরা কেউই নেই, না আমি আছি না সিপিএম আছে। ফলে
ওনারা যা পাচ্ছেন করে, মানে দুটোই সংবিধান বহির্ভূত কাজ ওনারা করে যান। সেই দুটো দলই সংবিধান বহির্ভূত যারা কাজ করেন তারা একসঙ্গে মিলিত হয়েছেন। এবারে তাকে সাসপেন্ড করলেও সেটা গণতন্ত্র রক্ষা কি না রক্ষা এটার কোনো ব্যাপার না, কারণ দুটো দলের কোথাতেও গণতন্ত্র নেই। দুটো দলের একটা তো যাকে সাসপেন্ড করেছে সেই দলেও গণতন্ত্র নেই, আর যিনি সাসপেন্ড করেছেন, যে দলটা সাসপেন্ড করেছে সেই দলেও গণতন্ত্র নেই। 2021-এর বিধানসভা নির্বাচনের পর থেকে আজ অবধি 4 বার সাসপেন্ড হতে হলো শুভেন্দু অধিকারীকে। হয়তো বকেয়ার কিছু গড়বড়ি হয়ে যাচ্ছে তাই জন্যে সাসপেন্ড হচ্ছে। ওখানে বকেয়া ছাড়া কিছু চলে না। যে বকেয়াটা ঠিক মতন দিতে পারবে সে ঠিকঠাক চলতে পারবে, বকেয়া ঠিক মতন না হলেই সে সাসপেন্ড হবে। নিজের দলের লোককেই সাসপেন্ড দিচ্ছে বকেয়া না পেয়ে, তো পরের দলের লোক যদি বিধানসভায় ঠিক মতন ওনাদেরকে ক্যাশটা না ডিলিং হয় তাহলেই তখন করবে। এই যে জীবনতলার ঘটনাটা ঘটলো, অস্ত্র ভাণ্ডার উদ্ধার হলো, তাতে যাতে সিবিআই ওনার হয়ে রিপোর্টটা করে তাই জন্য আগে থেকে সাসপেন্ড। এই তো হচ্ছে, সবই বকরার ব্যাপার। আপনি বলছেন নজর ঘোরানোর জন্য সাসপেন্ড? একদম, সমস্ত কিছু থেকে নজর ঘোরানোর জন্যেই এইসব। আজকে বাংলায় সরস্বতী পুজো করতে পারবো না। আচ্ছা বলুন তো, 2014-র আগে কি এখানে, বা 2011-র আগে কি এখানে সরস্বতী পুজো হতো না? তখন কি মুসলিম সমাজ ছিল না? তখন কি আপনার ওই যোগেশচন্দ্র কলেজে কোনো মুসলিমরা পড়তো না? তো তখন তো কোথাও এরকম হয়নি। তখন কি নদিয়া জেলার চাপড়ায় কোনো মুসলিম ছিল না? তখন কি ধুলাগড়ে কোনো মুসলিম ছিল না? তখন তো দুর্গাপুজোয় গলা কাটা হয়নি। হঠাৎ করে এখন হচ্ছে কেন? এই জিনিসগুলো মানুষ কেন দেখছেন না? নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নিজেদের মানে এই একটা সম্প্রদায়কে ইউটিলাইজ করে উঠে যাচ্ছে। একজন হিন্দু সম্প্রদায়কে ইউটিলাইজ করছে, একজন মুসলিম সম্প্রদায়কে ইউটিলাইজ করছে। এদের দুটোরই কোনো গণতন্ত্রের ধ্যান ধারণা নেই। নেপথ্যের কারণ কি বলে মনে হয় আপনার? নেপথ্যের কারণ একটাই, আমাকে গদি আঁকড়ে থাকতে হবে। সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে লাটালাটি লাগিয়ে আমাকে গদি আঁকড়ে থাকতে হবে। আজকে অনেকেই দেখছি তৃণমূলের লোকেরা ফেসবুকে গোপাল মুখার্জি অর্থাৎ গোপাল পাঁঠার সম্পর্কে লিখে যাচ্ছে সুরাবর্দির বেলায়, তা আবার সেটা বিজেপিও আবার সেটাকে আবার রিপোস্ট করছে। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি তখন কার সঙ্গে ঘর করছিলেন সেই দিনটা ওনারা ভুলে গেছিলেন। আর এই গোপাল মুখার্জি কার সঙ্গে ঘর করছিলেন? তখন ছিলেন তিনি বিধান রায়ের সঙ্গে। সেটা কংগ্রেস, একটা অসাম্প্রদায়িক দল। সেখানে একটা হিন্দুও যা, একটা মুসলমান থাক। আমার বুড়ো আঙুলটারও যা দাম, আমার কোড়া আঙুলটারও সেখানে তাই দাম। আমরা বিবেকানন্দকে বিশ্বাস করি, যে বিবেকানন্দ বলেছিলেন আমি একজন ভারতবর্ষের এমন মানুষ চাই যার মস্তিষ্কটা হোক হিন্দুর, দেহটা হোক হচ্ছে মুসলমানের। আমরা সেই বিবেকানন্দকে বিশ্বাস করে আমরা কংগ্রেসটা করি, সেই নেতাজিকে বিশ্বাস করে আমরা কংগ্রেসটা করি। এরকম ভুঁইফোর নেতাদের মতন আমরা কংগ্রেসটা করি না। উনি সব জানেন, কারণ উনি নিজেই বলেছেন আমি সব জানি। আর মদনান বলেছেন একটাই পোস্ট, না কুণাল বলেছে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ফলে সব জিনিসের ধারক বাহক ওটা। ওই টিকিটটা যেদিন ওবরাতে পারবেন সেদিন দেখবেন পশ্চিমবাংলার সমস্ত কি, কেন, কোথায়, কিভাবে সব উত্তর পেয়ে গেছে। তার আগে কিচ্ছু পারবেন। তৃণমূলের নেতা থেকে শুরু করে সমর্থকরা একটা কথাই বলছেন যে আগ্নেয়াস্ত্র উদ্ধার হচ্ছে, কিন্তু সেটা তো রাজ্যের পুলিশ করছে, মানে এসটিএফ করছে। তো এসটিএফ করলেই বা যাচ্ছে কেন, আসছে কেন, কোত্থেকে আসছে, সেই জায়গাটা কেন বন্ধ করছে না? তুমি 200টাকে দেখিয়ে 200টা তোমার কাছে রেখে 20টাকে যদি তুমি দেখাও তা লাভটা কি? মানে এর পিছনে আরো রয়েছে, নিশ্চয়ই রয়েছে। তা নাহলে মাঝে মাঝে এদিক ওদিক ব্লাস্ট হয় কি করে? এত খুন খারাপি হচ্ছে কি করে? মানে সমাজটাতে করে রসাতলে চলে গেছে। কোনো কিচ্ছু নেই সমাজে। বাবা মা, ভাই বোন, দিদি, বন্ধু বান্ধব, স্ত্রী স্বামী, কারোর প্রতি কারোর দায়বদ্ধতা নেই। কেন নেই? এই যে তিনি ভোটের সময় একবার বলেছিলেন, আপনাদের মনে আছে কিনা জানি না, আপনারা একটু প্রেম করবেন, ভোটের দিন ভোট দিতে যাবেন, রাস্তায় বেরিয়ে একটু পাড়ার ছেলেদের সাথে প্রেম করবেন, দেখবেন আপনাদের মনটা ভালো লাগবে। ছেলেদেরকে বলছে পাড়ার বৌদিদের সাথে গিয়ে প্রেম করবেন। এতে সংসার টেকে? নিজের সংসার তো টেকেনি। তাই উনিও চান না সংসার টেকাতে, তাই জন্য এই অবস্থা। 26 তো এগিয়ে আসছে, কি মনে হচ্ছে মানে সেখানে ইস্যু কি থাকবে? এই বিষয়গুলো ইস্যু হবে? অবশ্যই ইস্যু হবে। ইস্যু তো হচ্ছে। শুনুন, এক ধরনের সাংবাদিকরা রয়েছেন যারা এই ইস্যুগুলোকে বাইপাস করে যেতে চান শুধুমাত্র নিজেদের হাউসগুলোকে বাঁচানোর জন্যে। আপনারা ছোট ছোট হাউসগুলো এগুলো নিয়ে তুলে ধরার চেষ্টা করছেন, তাই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু বড় হাউসগুলো শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্ট
এবং আমি তো খুব ভালো মতন জানি একটা বড় হাউসের এডিটার তিনি সারাক্ষণ দিদিমণির বাড়িতে বসে থাকেন এবং দিদিমণির সঙ্গে আর আমাদের এই বিভিন্ন জাজ বা বিভিন্ন লয়ারদের লিয়াজও করেন একটা হাউসের তিনি চিফ এডিটার। এবারে আপনারা দেখে নিন আমি যদি কোনো ভুল বলে থাকি। এবং তিনি স্কটিশ কলেজে পড়তেন, এটাও আমি আজকে বলে দিলাম। আর সেখান থেকেই পরিকল্পনাটা হয় অবশ্যই। তাকে জিজ্ঞেস করুন তো দিদি কটা দিন ওই 30 হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রাত কাটায় এখন, আগে সেটা জিজ্ঞেস করে আসুন।